নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে প্রত্যেক দিনের। চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের ঘরের মেঝে টাইলসের কিংবা মার্বেলের মেঝেতে জয়েন্টের জায়গায় অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায়, কালো নোংরা ভেতরে জমে যায়। নর্মালভাবে ঘর মুছলে কিন্তু এটা পরিষ্কার হতে চায় না। তাই এই নোংরাটা কিভাবে তুলে আমরা মেঝেটাকে পরিষ্কার করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতে নেল কাটার থাকে। নেল কাটারের ভেতরের অংশটা বের করতে হবে, যেটা দিয়ে আমরা নখটাকে পরিষ্কার করি। দেখুন বের করে নিলাম। এবার এই অংশটা দিয়ে আমরা যদি জয়েন্টের জায়গাটাকে এইভাবে একটু ডলে নিই, ভেতরে যে নোংরার একটা স্তর পড়ে যায় না, যার কারণে জয়েন্টের জায়গাটা কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সেই জায়গাটা এইভাবে একটু ঘষে নেবেন বা একটি কাপড় নিয়ে নেবেন ভিজিয়ে। সেই কাপড় দিয়ে নেল কাটারের অংশ দিয়ে এইভাবে যদি ঘষতে থাকেন, খুব সুন্দর মেঝেটার নোংরাটা উঠে যাবে আর কালো দাগ ছোপ থাকবে না। এই ধরনের জামা কাপড় আমরা যখন আয়রন করি না, অনেক সময় স্টিকার থাকে, এমনকি কোনো লেখা থাকে, গরম হিটের কারণে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এমনকি আয়রনের মধ্যেও আমাদের দাগ ছোপ পড়ে যায়। তাই যে কাজটি অবশ্যই আমাদের করতে হবে, এই ধরনের জামা কাপড় যখন আমরা আয়রন করব বা ইস্ত্রি করব, আমাদের এরকম একটি খবরের কাগজ নিয়ে নিতে হবে যেখানে স্টিকার বা লেখা রয়েছে। এইভাবে সেই জায়গাটা রেখে তারপর যদি আমরা আয়রনটা দিয়ে এইভাবে আয়রন করতে থাকি না, তাহলে কিন্তু আমাদের স্টিকারটাও নষ্ট হবে না, এমনকি যে লেখাটা রয়েছে সেটাও নষ্ট হবে না, আয়রনেও কোনো রকম দাগ ছোপ পড়বে না। ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা অনেকেই লুজ চা নিয়ে আসি। দেখা যায় লুজ চা আনার পর কাপের মধ্যে না অনেক পরিমাণ চায়ের ডাস্ট থাকে, নিচের দিকে চা খাওয়ার পর বোঝা যায়। তাই চা পাতা আনার পর এরকম একটি আটা চালনিতে রেখে আপনারা চাটাকে চেলে নেবেন। চায়ের যে ডাস্ট বা পাউডারটা নিচে গুঁড়োটা থাকে খুব সহজেই পড়ে যাবে, কারণ অনেক সময় চা খেলে গ্যাস অম্বল হয় এই যে পাউডার বা ডাস্টের কারণে, এটা সহজে হজম হয় না। তাই এটাকে অবশ্যই আলাদা করে তারপর আপনার কৌটোর মধ্যে চাটাকে ঢেলে নেবেন। আমাদের বাড়িতে একই রকমের গ্লাস দুটো তিনটে থাকে, কিন্তু আমরা কম জায়গার লাগার জন্য একটি গ্লাসের ওপর একটি গ্লাস রেখে দিই। অনেক সময় হয় একটি গ্লাসের সঙ্গে একটি গ্লাস রাখলে আটকে যায়, সহজে খোলা যায় না। এর জন্য জয়েন্টের জায়গায় গ্লাসে সামান্য সরিষার তেল নিয়ে আপনাদের খুব ভালো করে ডলে নিতে হবে। তারপর কিছু সময় রেখে দেবেন। এইভাবে আলতো আলতো করে ঘোরালেই আপনারা খুব সহজেই গ্লাস দুটোকে ছাড়িয়ে নিতে পারবেন। বর্ষাকালে অনেক সময় আলু আমরা ঘরে কিনে আনে রাখলে অনেক সময় আলুতে যে বৃষ্টির জল লাগে না, এর কারণে আলুটা দেখা যায় ঘরে 1 থেকে 2 দিনের মধ্যে রেখে দিলে পচে যায়। তা আলু রাখার ঝুড়িতে আপনারা সবার প্রথমে পেপার দিয়ে নেবেন, তারপর আলু রাখবেন। দেখবেন আলুগুলো পচবে না, একেবারে ফ্রেশ টাটকা থাকবে, অনেক দিন ভালো থাকবে আলু। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, শার্টের কলার বলুন কিংবা গেঞ্জির কলার, এই ধরনের কিন্তু ঘামের দাগ কম বেশি বসে গেলে সহজে তোলা যায় না, অনেকটা ঘষাঘষি করতে লাগে। কোনো রকম খাটনি ছাড়াই পরিষ্কারভাবে তুলে নিতে পারবেন। সামান্য পরিমাণ এখানে আমি কোলগেট এইভাবে লাগিয়ে নিলাম। একটি পুরনো টুথব্রাশ আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি। কলারে যে কালো দাগ পড়ে যায় না ঘামের নোংরার, সেই দাগটা কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়েও এটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এইভাবে যদি পরিষ্কার করেন, কোনো রকম ব্রাশের প্রয়োজন পড়বে না, আপনাদের শার্টের কলারটাও ছিঁড়বে না, অনেক দিন ভালো থাকবে। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারাও। অনেক সময় এই ধরনের যে সবজিগুলো, লাউ বলুন চাল কুমড়ো বলুন, অনেকটা বড় নিয়ে আসি, পুরোটা হয়তো খাই না, কিছুটা অংশ খাই আর কিছুটা অংশ কেটে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। এই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রাখলে বেশি দিন কিন্তু বন্ধুরা ভালো থাকে না, খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে সবজিগুলো ভালো থাকবে, নষ্ট হবে না, একটি পলিথিন নিয়ে নিয়েছি, কাটা অংশের মধ্যে পলিথিনটাকে আমি জড়িয়ে নিয়েছি। এবার দেখুন নিয়ে নিয়েছি কিছুটা খবরের কাগজ। খবরের কাগজ দিয়ে এইভাবে সবজিটাকে যদি জড়িয়ে তারপর আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, 10 থেকে 15 দিন রেখে দিলেও কাটা অংশটা কালো হবে না, এমনকি সবজিটা আমাদের একেবারে টাটকা
ফ্রেশ সবুজ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলোটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল তেল। কি কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে রান্নাঘরের যে সুইচ বোর্ড থাকে না, অনেক সময় রান্না করতে করতে আমরা সুইচ অন অফ করি, হলুদের দাগ, তেলের দাগ, মশলার দাগ তো লেগে যায়। আর এটা ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। এইভাবে নারকেল তেল তুলো দিয়ে যদি পরিষ্কার করি, খুব দ্রুতই কিন্তু নোংরাটা উঠে যাবে আর আমাদের সুইচ বোর্ডটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় ডলার পর আমি এবার পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে তেল চিটচিটে ভাব না হয়। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সুইচ বোর্ডটি। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা ফোন চার্জ দেওয়ার পর চার্জার থেকে ফোনটা খুলে নেওয়ার পর কিন্তু সুইচটা অন করেই রেখে দিই। এতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে সুইচটা অন করে রাখলে। তাই ফোনটা খোলার পর সঙ্গে সঙ্গে সুইচটাকে অফ করে রাখবেন। আর চার্জারটাকে আমি গুটিয়ে নিয়ে একটি ক্লথ ক্লিপ দিয়ে আটকে রেখেছি, তাহলে নিচে ঝুলতে থাকবে না, এমনকি দেখতেও ভালো লাগবে। অনেক সময় রান্নাঘরে মিক্সি মেশিন চালানোর পর সুইচটাকে অন করে রেখে দিই, কিন্তু এতে ইলেকট্রিক বিল বেশি আসে। তাই সব সময় অফ করে রাখবেন যখন কাজটা মিটে যাবে। অনেকেই আমরা আছি অকারণে লাইট জ্বালিয়ে রাখি দিনের বেলা, এটা কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। তাই যখন প্রয়োজন তখনই সেই জিনিসটা আপনারা ইউজ করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি দইয়ের প্যাকেট। দই খাওয়ার পর আমরা দইয়ের প্যাকেটটাকে কম বেশি প্রত্যেকেই ফেলে দিই। দইয়ের প্যাকেটটাকে আমি এইভাবে 3 দিক থেকে আমি কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি। দেখুন দই নেওয়ার পর কাচিয়েও প্যাকেটের গায়ে বেশ কিছুটা দই থাকে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটি বা পিতলের পাত্র থাকে না, সামান্য পরিমাণ এই যে প্যাকেটের গায়ে লাগা দইটা দিয়েই যদি আমরা একটু ডলে নিই, কোনো রকম আমাদের কিন্তু মাজা ঘষা করার প্রয়োজনই পড়বে না। একটু এইভাবে দই দিয়ে ডলে নিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এর জন্য দেখুন আমাদের কোনো তেঁতুল বা লেবু খরচ করার প্রয়োজন পড়ছে না। ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কিন্তু আমরা কাজে লাগাতে পারছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। একেবারে দেখুন নতুনের মতো চকচক করছে। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় বর্ষাকালে বৃষ্টিতে আমাদের ঘড়ি ভিজে যায় বা ঘড়িতে কোনো কারণে জল লাগে, ঘড়িটা চলা বন্ধ হয়ে যায়। আমরা দোকানে নিয়ে যেতে যেতে ঘড়িটা একেবারে খারাপ হয়ে যায়। কোনো কারণে যদি জল লেগে যায় ঘড়িতে, যে কাজটি সঙ্গে সঙ্গেই করবেন, চাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চালের মধ্যে ঘড়িটাকে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবেন। চালের মধ্যে রাখার কারণে ঘড়িতে যে জলটা আছে চাল অ্যাবজর্ব করে নেবে। এর ফলে আপনাদের ঘড়িটা আবার চলতে শুরু করবে, ঘড়িটা বেকার হয়ে নষ্ট হবে না। এই ধরনের ধনেপাতা আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরেও দেখা যায় ধনেপাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তা কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ফ্রিজে রাখা ছাড়াই আমরা ধনেপাতা কিভাবে টাটকা ফ্রেশ রাখতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি গ্লাসে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল, আর যে ধনেপাতা নিয়েছি তার ধনেপাতাগুলো শেকড় রয়েছে, শেকড়গুলোকে এইভাবে আমাদের জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। দেখুন ধনেপাতার পাতা কিন্তু নয়, শুধু শেকড়টাকেই জলে ডুবিয়ে রাখতে হবে। এইভাবে যদি আমরা ধনেপাতাটাকে জলে ডুবিয়ে রাখতে পারি না, শেকড়টা ফ্রিজে রাখতে হবে না বন্ধুরা। ফ্রিজ ছাড়াই আপনারা ধনেপাতাটাকে 10 দিন পর্যন্ত টাটকা রাখতে পারবেন। অবশ্যই মাঝে মাঝে কিন্তু ধনেপাতার গ্লাসের যে জলটা আছে এটাকে চেঞ্জ করবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।